যথাসময়ে নির্বাচনের শিডিউল সরকারের সাথে চলছে ফরমাল ইনফরমাল আলোচনা, জানিয়েছেন সিইসি। সামনে আশার আলো দেখা যাচ্ছে বলেছেন মির্জা ফখরুল। সংস্কার ছাড়া নির্বাচন হলে জন্ম নেবে দ্বিতীয় ফ্যাসিবাদ, মন্তব্য গোলাম পরওয়ারের। কিছু ভাইরাসের সংক্রমণে বাড়ছে ডেঙ্গু, করোনা, জন্ডিস, ডায়রিয়া রোগী। স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ বিশেষজ্ঞদের। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। নির্বাচন আয়োজন সরকারের সহযোগিতা ছাড়া সম্ভব নয়। সরকারের সাথে ফরমাল ও ইনফরমাল আলোচনা চলছে। ভোটের দিনক্ষণ যথাসময়ে জানানো হবে বলে জানালেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। শনিবার সকালে আগারগাঁও নির্বাচনী প্রশিক্ষণ ভবনে নির্বাচনী আইন ও বিধি সংক্রান্ত দিনব্যাপী প্রশিক্ষণের উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব বলেন সিইসি। বলেন, সময় এলেই সরকারের সাথে আলোচনা হবে নির্বাচন নিয়ে। একটা নির্বাচন করতে গেলে সরকারের সহযোগিতা ছাড়া সম্ভব নয় বলেও জানান তিনি। প্রধান নির্বাচন কমিশনার বলেন, প্রত্যেকটা অফিসেরই একটা পরিকল্পনা থাকে, ইসিরও একটা কর্মপরিকল্পনা আছে। সে অনুযায়ী কার্যক্রম চলছে, প্রয়োজনে কর্মপরিকল্পনা পরিবর্তনও করা হবে। আমি রুটম্যাপ বলছি না, এটা আমরা আমাদের একটা কর্ম পরিকল্পনা করছি, সেটা আমাদের ব্যবহারের জন্য, নট ফর শেয়ারিং উইথ এভরিবডি, যে আপনারা সবাই জানুন যে আমরা এইভাবে করছি, সেরকম না। এটা আমাদের নিজস্ব, এটা সংশোধনযোগ্য। আর যদি বলেন যে সরকারের সাথে যোগাযোগ হয়েছে কিনা, সরকারের একটা ইলেকশন করতে গেলে যতই আপনি স্বাধীন বলেন না কেন ইসিকে, সরকার ছাড়া নির্বাচন করা সম্ভব, কারণ সরকারের সহযোগিতা নিয়েই তো আমাকে নির্বাচনটা করতে হবে। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সংস্কার নিয়ে অনেক বিষয় একমত, কিছু বিষয়ে একমত হওয়া যাচ্ছে না। যেসব বিষয়ে এখনো একমত হওয়া যাচ্ছে না সেগুলো নির্বাচনের পর সংসদে আলোচনার মাধ্যমে বাস্তবায়ন করা হবে। বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পুনর্মিলনী সভায় মির্জা ফখরুল ইসলাম আলমগীর এসব কথা বলেন। গত 10 মাসে যেসব ঘটনা ঘটেছে তাতে জনগণ সন্দিহান হয়ে পড়েছিল মন্তব্য করে মির্জা ফখরুল বলেন, ডক্টর ইউনূস ও তারেক রহমানের বৈঠকে কিছু বিষয় একমত হওয়ায় আশার আলো দেখা দিয়েছে। ফেব্রুয়ারিতে নির্বাচনের মাধ্যমে দেশের মানুষের আকাঙ্ক্ষা পূরণ হবে বলে আশা তার। নতুন দল এনসিপি নিবন্ধনের জন্য আবেদন করবে। বিএনপি আগেও স্বাগত জানিয়েছে, আবারও জানাবে। তাদের প্রতি অনেক প্রত্যাশা। তাদের তারুণ্য নিঃসন্দেহে লক্ষ্য অর্জনে সবাইকে সাহায্য করবে। সুইস ব্যাংকে অনেক টাকা জমা হওয়া প্রসঙ্গে বলেন, ফ্যাসিস্টরা কি পরিমাণ টাকা লুট করেছে তা প্রমাণ হয়ে গেছে। দেশকে ধ্বংস করে দিয়ে গেছে তারা। বাংলাদেশ জামাতে ইসলামী সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেছেন, সংস্কার ছাড়া নির্বাচনে গেলে সেই নির্বাচন গ্রহণযোগ্য হবে না। তিনি আরও বলেন, সংস্কার ছাড়া নির্বাচনে গেলে দ্বিতীয় ফ্যাসিবাদের সৃষ্টি হবে। সকালে যশোর জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আয়োজিত রোকন শিক্ষা শিবিরে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। গোলাম পরওয়ার বলেন, দেশ ও জাতির স্বার্থে স্বাধীনতা 54 বছরেও রাষ্ট্রীয় কাঠামো গঠন করা যায়নি। জুলাই অভ্যুত্থানের চেতনাকে ধারণ করে জাতীয় ঐক্যের মধ্য দিয়ে সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের দিকে এগিয়ে যেতে হবে। জাতিকে যারা বিভক্ত করতে চায়, আগামী নির্বাচনে তাদের পরাজিত করতে হবে বলে জানান জামাতের এই নেতা। ডেঙ্গু, করোনা, জন্ডিস ও ডায়রিয়ার মতো রোগীর সংখ্যা বাড়ছে। প্রতিদিনই হাসপাতালে ভর্তি হচ্ছে ডেঙ্গু রোগী। মৃত্যুর সংখ্যা কম হলেও দিন যতই যাচ্ছে আক্রান্তের সংখ্যা আরও বাড়ছে বলে জানান হাসপাতাল সংশ্লিষ্টরা। বাড়ছে করোনার সংক্রমণও। জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, একই সাথে বেশ কিছু ভাইরাসের সংক্রমণ হওয়ায় বাড়ছে বিভিন্ন রোগে আক্রান্ত সংখ্যা। আরও জানাচ্ছেন মোবাশ্বের আহমদ। বছরের এই সময়টাতে সাধারণত মৌসুম পরিবর্তন ও পারিপার্শ্বিক নানা পরিবেশগত কারণে সাধারণ জ্বর, ঠান্ডা কাশি, ডায়রিয়া বা জন্ডিসের মতো পানিবাহিত রোগ কিছুটা বাড়ে। তবে সম্প্রতি ডেঙ্গু, চিকুনগুনিয়া অতিমাত্রায় ও ধীর গতিতে করোনার সংক্রমণ বৃদ্ধিতে জনমনে বাড়ছে আতঙ্ক। বর্ষায় যত্রতত্র জমে থাকা পানিতে জন্মাচ্ছে ডেঙ্গু, ম্যালেরিয়া ও চিকুনগুনিয়ার মতো জীবাণু বহনকারী মশা। বাহিরের খোলা খাবার ও অসচেতনতার কারণে বাড়ছে পানিবাহিত রোগ ও করোনার সংক্রমণ। বর্ষার শুরুতে ভাইরাসজনিত সাধারণ জ্বর এটি হয় এবং করোনা এবং ডেঙ্গু দুটোই ভাইরাসজনিত রোগ। ভাইরাসের ধর্ম বা চরিত্র হচ্ছে প্রতিনিয়ত নিজেকে বদলে ফেলা। 2020 সালে যখন করোনা শুরু হয়েছিল, সেই করোনা ভাইরাসজনিত জ্বরের যে লক্ষণ ছিল 2022, 24 বা 25-এ কিন্তু লক্ষণ এক না। এটি প্রতিনিয়ত ভাইরাসটি তার ধরন উপধরন বদলে ফেলে, ফলে রোগের লক্ষণও বদলে যায়। ডেঙ্গুর জন্যও কিন্তু একই রকম।
যে তীব্র জ্বর নিয়ে একসময় ডেঙ্গু শুরু হতো, এখন কিন্তু জ্বর কম হলেও পেটের অসুখ, পেটের ব্যথা, মৃদু জ্বর, অস্থিসন্ধির ব্যথাতেও এখন ডেঙ্গু দেখছি। মৌসুমী জ্বর ও জ্বর থেকে শরীর ব্যথা 2-3 দিনের বেশি স্থায়ী হলে আতঙ্কিত না হওয়ার পরামর্শ জনস্বাস্থ্য বিশেষজ্ঞের। কেউ নিজে নিজে যেন সিদ্ধান্ত গ্রহণ না করে যে আমার করোনা হয়ে গেছে অথবা আমার ডেঙ্গু হয়ে গেছে, হতাশ হয়ে ভয় পাবে, আতঙ্কিত হবে, এর কোনো প্রয়োজন নাই। সাবধানতা অবলম্বন করবেন, যেমন কোনো জনাকীর্ণ জনবহুল জায়গায় যাওয়ার কালে আপনি অবশ্যই মাস্ক ব্যবহার করবেন। হাঁচি, কাশি, জ্বর বা ঠান্ডা, শ্বাসের টান থাকলে আপনি নিজেকে একটু অন্যদের থেকে বিচ্ছিন্ন করবেন, মাস্ক পরবেন এবং চিকিৎসকের শরণাপন্ন হবেন। এদিকে স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য মতে হাসপাতালে প্রতিদিনই বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যা। এবার ঢাকায় কম হলেও দেশের অন্যান্য বিভাগে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা বেশি। গড়ে যদি আপনার 24 ঘন্টা হিসাব করেন তাহলে 15-16টা এরকম রোগী আসতেছে। করোনা ভাইরাসের প্রকোপও ধীরে ধীরে বাড়ছে, তবে প্রতিদিন টেস্টের সংখ্যা বাড়লেও হাসপাতালে নেই ভর্তি রোগী। সংক্রমণ রোধে স্বাস্থ্যবিধি মানার পরামর্শ জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের। মুবাশশির আহমেদ, বাংলা ভিশন, ঢাকা। আগামী জুলাই আগস্টে মূল্যস্ফীতি কমে আসবে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা ফজলুল কবির খান। শনিবার রাজধানীর সিরড্যাপ মিলনায়তনে বাংলাদেশ অর্থনীতি সমিতি আয়োজিত বাজেট বিতর্ক প্রসঙ্গ অনুষঙ্গ এই শীর্ষক আলোচনা সভায় এসব কথা বলেন তিনি। অর্থনীতি একটা খাদের মধ্যে ছিল, সেখান থেকে একটা ট্র্যাকের মধ্যে আনার বাজেট দেওয়া হয়েছে বলে জানান তিনি। অর্থনীতিতে প্রতিযোগিতা সৃষ্টি করা হবে, এখন থেকে আলোচনার মাধ্যমে নয়, জ্বালানি খাতে উন্মুক্ত টেন্ডার দেওয়া হবে। দুর্নীতি ও অপচয়কে দেশে অর্থনীতির সবচেয়ে দুটি খারাপ দিক উল্লেখ করে এসব কমিয়ে আনতে জাতীয় ঐক্যমত্য দরকার বলে মনে করেন জ্বালানি উপদেষ্টা। এ সময় ব্যবসায়ী নেতা আব্দুল আওয়াল মিন্টু বলেন, সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো সবসময় মুষ্টিমেয় মানুষের জন্য কাজ করেছে। অন্তর্বর্তীকালীন সরকার এসব প্রতিষ্ঠান জনকল্যাণমুখী করবে বলে প্রত্যাশা তার। সামাজিক শৃঙ্খলা ছাড়া কোনো ব্যবসায়ী বিনিয়োগ করবেন না বলে মনে করেন তিনি। বিএনপি নেতা অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, গণতন্ত্র এবং ভোটাধিকারের জন্য জিয়া পরিবার সবসময় মানুষের পাশে দাঁড়িয়েছে। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত 31 দফায় বিএনপি ক্ষমতায় এলে শিক্ষকদের বেতন ভাতায় সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়ার কথা পরিষ্কারভাবে উল্লেখ রয়েছে বলেও জানান তিনি। নাটোর জেলা পরিষদ মাল্টিপারপাস অডিটোরিয়ামে মাধ্যমিক শিক্ষক সমিতির সমাবেশে দুলু আরও বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সর্বপ্রথম শিক্ষকদের 50% বেতন দেয়া শুরু করেন। পরে শিক্ষকদের 100% বেতন এবং নারী শিক্ষা উন্নয়নে উপবৃত্তি চালু করেন বেগম খালেদা জিয়া। বাংলাদেশের স্বাধীনতা, বাংলাদেশের সার্বভৌমত্ব, বাংলাদেশের গণতন্ত্র, বাংলাদেশের মানুষের ভোটের অধিকারের জন্য জিয়া পরিবার বাংলাদেশের মানুষের পাশে দাঁড়িয়েছিল। সর্বপ্রথম শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেব প্রথমে 40%, তারপরে 50% টাকা সরকারি অনুদান উনি দিয়েছিলেন। তারপরে বেগম খালেদা জিয়া যখন আসলেন 91 সালে, তখন এসে এটাকে 80% করলেন। আবার 2001 সালের 6 সাল পর্যন্ত যখন আমি যখন মন্ত্রী হলাম, ক্ষমতায় গেলাম, 100%, অর্থাৎ আজকে যে বেতন ভাতা আপনারা পাচ্ছেন, এই পুরো টাকাটাই কৃতিত্ব হচ্ছে বিএনপি, খালেদা জিয়া। উৎসব মুখর পরিবেশে নরসিংদীর রায়পুরায় উদ্বোধন হয়েছে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্ট সিজন 2। হাসনাবাদ উচ্চ বিদ্যালয় মাঠে আমিরগঞ্জ ইউনিয়ন ছাত্রদল টুর্নামেন্টের আয়োজন করে। উদ্বোধন করেন শিকড় সন্ধানী লেখক, সাহিত্যিক, লোকসাংস্কৃতিক গবেষক ও সংগ্রাহক ফখরুল হাসান। সভাপতিত্ব করেন আমিরগঞ্জ ইউনিয়ন বিএনপির সহ সভাপতি ও রায়পুরা উপজেলা জিয়া মঞ্চের সভাপতি ইঞ্জিনিয়ার আবুল কালাম। বক্তারা বলেন, মাদকের ভয়াবহতা থেকে যুব সমাজকে দূরে রাখতে এই টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে। উপস্থিত ছিলেন উপজেলা ও ইউনিয়ন বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। উদ্বোধনী টুর্নামেন্টে খলাপাড়া একাদশ বনাম স্কুটার আব্দুল গফুর একাডেমি প্রতিযোগিতায় অংশ নেয়। খলাপাড়া একাদশকে 5-3 গোলে পরাজিত করে স্কুটার আব্দুল গফুর একাডেমি বিজয়ী হয়। দেশের বড় কৃত্রিম হ্রদ রাঙ্গামাটির কাপ্তাই লেকে মাছের উৎপাদন বৃদ্ধি সহ মাছের অভ্যন্তরীণ চাহিদা মেটাতে রাঙ্গামাটির বিএফডিসির মারিশাচর হ্যাচারিতে রেনু উৎপাদন করে আসছে। উৎপাদিত এই রেনু ছাড়া হচ্ছে কাপ্তাই হ্রদে। এই হ্যাচারিতে রেনু উৎপাদন ক্ষমতা 100 কেজি হলেও পুকুর স্বল্পতার কারণে বর্তমানে 70 কেজি উৎপাদন করা হচ্ছে। রাঙ্গামাটি বিএফডিসির হ্যাচারিতে উৎপাদিত রেনু ইনব্রিডিং মুক্ত, দ্রুত বর্ধনশীল ও রোগ প্রতিরোধক্ষম হয়ে থাকে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। রাঙ্গামাটি প্রতিনিধি নন্দন দেবনাথের তথ্য, ছবিতে ডেস্ক রিপোর্ট।
2017 সাল থেকে এই হ্যাচারিতে রেণু উৎপাদন শুরু হয়। তাছাড়া এখানে 2টি ব্রুড পুকুর রয়েছে। এসব পুকুরে হালদা নদী ও কাপ্তাই হ্রদের রুই, কাতল ও মৃগেলের ব্রুড মাছ রয়েছে। কাপ্তাই হ্রদে মাছের উৎপাদন বৃদ্ধি সহ মাছের অভ্যন্তরীণ চাহিদা মেটাতে রাঙামাটির বিএফডিসির মারিশাচর হ্যাচারিতে সুস্থ সবল রেণু উৎপাদনে কাজ করছেন এখানকার কর্মচারীরা। প্রধান কাজ হচ্ছে রেণু উৎপাদন করা হ্যাচারিতে। আমরা সর্বপ্রথম বুট পুকুর থেকে বুট মাছ সংগ্রহ করি, করার পর আমরা বিভিন্ন প্রক্রিয়ায় ইনজেকশন বা বিভিন্ন প্রক্রিয়ায় শেষে আমাদের এই রেণুটা আমাদের হাউজে দেয়, ডিপটা হাউজে দেওয়া হয় হ্যাচিং বোতলে। দেওয়ার পরে আমরা ওটা আমরা পুনরায় আমরা গোলাকার সার্কেল হাউজে রাখা হয়, খুবই যত্ন সহকারে লালন পালন করা হয়। আমরা মাছ উৎপাদনের শেষে এখান থেকে নার্সারিতে নিয়ে যাওয়া হয়। নার্সারিতে করার পরে 1 বছর রাখার পরে মাছটা যখন ওই সাইজে এসে যায় তখন আমরা লেখা আপেল লিখে মুক্ত করি। হ্যাচারিতে উৎপাদিত রেণু ইনব্রিডিং মুক্ত, দ্রুত বর্ধনশীল ও রোগ প্রতিরোধক্ষম হয়ে থাকে। হালদা নদী এবং কাপ্তাই হ্রদের মামার সাথে আমরা এই মামাতগুলোকে হ্যাচারিতে এনে আমরা সংযুক্ত প্রজনন প্রক্রিয়ায় আমাদের হ্যাচিংয়ের কাজগুলো সম্পন্ন করে থাকি। এখানে আমরা 70 কেজির মতো রেণু উৎপাদন করি, কিন্তু আমাদের হ্যাচারির সক্ষমতা হচ্ছে 100 কেজি। রাঙামাটি বিএফডিসি জানায়, পুকুর স্বল্পতার কারণে বর্তমানে হ্যাচারিতে 10 কেজির মধ্যে 70 কেজি রেণু উৎপাদন করা হচ্ছে। এবছর কাপ্তাই হ্রদে প্রায় 60 মেট্রিক টন কার্প জাতীয় পোনা মাছ অবমুক্ত করা হবে। আমাদের লক্ষ্যমাত্রা 100 মেট্রিক টনের এটা করার জন্য আমরা এলাকা বিভিন্ন ধরনের পুকুর, এটা জেলা প্রশাসন বা অন্যান্য বিভিন্ন ব্যক্তিগত পর্যায়েও আমরা বিভিন্ন পুকুরের চেষ্টা চালিয়ে যাচ্ছি, যাতে করে আমরা এই পুকুর পেলে এবং আমরা এই আমাদের উৎপাদন যে লক্ষ্যমাত্রা সেই লক্ষ্যমাত্রা আমরা রিচ করতে পারবো। সম্ভাবনাময় কাপ্তাই হ্রদের মাছ উৎপাদনের ক্ষেত্রগুলো প্রায় ধ্বংসের পথে। পলি জমে ক্রমেই ভরাট হচ্ছে কাপ্তাই হ্রদ, ফলে মাছের উৎপাদন কমে যাচ্ছে। সচেতনরা মনে করেন, মাছের প্রজনন বৃদ্ধি সহ এই অঞ্চলের সার্বিক উন্নয়নে ভূমিকা রাখা কাপ্তাই হ্রদের উন্নয়নের প্রয়োজন সরকারের মাস্টার প্ল্যান। বাংলা ভিশন নিউজ ডেস্ক। খাগড়াছড়ির মাটিরাঙ্গা সীমান্তের ওপারে ভারতের ত্রিপুরায় মিলল মোহাম্মদ হানিফ মিয়া নামে বাংলাদেশি এক গ্রাম পুলিশের হাত পা বাঁধা মরদেহ। এ ঘটনায় হানিফের পরিবারে চলছে আহাজারি। হানিফের বাড়ি উপজেলার তবলছড়ি ইউনিয়নে। গত বৃহস্পতিবার থেকেই তিনি নিখোঁজ ছিলেন। শুক্রবার হাত পা বাঁধা অবস্থায় মরদেহের একটি ভিডিও দেখে হানিফ মিয়ার পরিবারের সদস্যরা তাকে শনাক্ত করেছে বলে জানান মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা মঞ্জুর আলম। হানিফের স্ত্রী পারভিন আক্তার জানান, বৃহস্পতিবার রাতে হানিফ একটি ফোন কল পেয়ে বাসা থেকে বের হন, এরপর আর ফেরেননি। বের হওয়ার সময় তিনি জানিয়ে গেছেন বেলাল সহ 2 জন লোক তাকে ডেকেছেন। পুলিশ জানায়, হানিফ সহ 5 ব্যক্তি ভারতের সীমান্তে অবৈধভাবে গেলে বিএসএফ ধাওয়া দেয়। এতে 4 জন পালিয়ে আসতে পারলেও হানিফ বিএসএফ এর হাতে আটক হন। খাগড়াছড়ির এসপি আরিফিন জুয়েল বলেন, ভিডিও দেখে মনে হচ্ছে তাকে পিটিয়ে মারা হয়েছে। তার মরদেহ এখনও সীমান্তের ওপারে বলে রয়েছে জানান তিনি। দেশের বিভিন্ন জায়গার আরো কিছু খবর নিয়ে একটি ডেস্ক রিপোর্ট। মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদা আক্তার বলেছেন, অন্তর্বর্তীকালীন সরকার চেষ্টা করছে সুন্দর ও সুষ্ঠু একটা নির্বাচন দিয়ে জনগণের পছন্দের একটি নির্বাচিত সরকারের হাতে দায়িত্ব হস্তান্তরের পরিস্থিতি তৈরি করতে। শনিবার সকালে ময়মনসিংহে বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটের বার্ষিক গবেষণা পর্যালোচনা ও গবেষণা পরিকল্পনা প্রণয়ন শীর্ষক আঞ্চলিক কর্মশালায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন। চট্টগ্রামের পতেঙ্গা মেরিন ফিশারিজ সার্ভেলেন্স চেকপোস্টে হয়ে গেল মৎস্য সম্পদ আরোহণোত্তর ক্ষতি নিরসন, গুণগত মান সংরক্ষণ ও বাজারজাতকরণ ব্যবস্থার উন্নয়নে অংশীজনদের করণীয় শীর্ষক নাগরিক সংলাপ। এতে প্রধান অতিথি ছিলেন সামুদ্রিক মৎস্য দপ্তরের পরিচালক মোহাম্মদ আব্দুস সাত্তার। ঢাকা জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার ইরফান ইবনে আমান অমি বলেছেন, আগামীতে বিএনপি ক্ষমতায় আসলে বেকার যুবকদের বেকার ভাতা দেওয়া হবে। দুপুরে কেরানীগঞ্জের আটি নয়াবাজার ডিগ্রি কলেজের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও একাদশ শ্রেণীর শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। রাজশাহীতে কেজি থেকে 5ম শ্রেণীর বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ক্রেস্ট ও সার্টিফিকেট প্রদান করা হয়েছে। দুপুরে রাজশাহী বিভাগীয় কিন্ডারগার্টেন অ্যান্ড স্কুল অ্যাসোসিয়েশন এই সংবর্ধনা দেয়। এতে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় বিএনপির ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সহ সম্পাদক ও মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শফিকুল হক মিলন।
বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান ও নোয়াখালী ৪ আসনের সাবেক সংসদ সদস্য মোহাম্মদ শাহজাহান আগামী ২৫ জুন নিজ জেলা নোয়াখালীতে আগমন উপলক্ষে গণসংযোগ ও আনন্দ মিছিল করেছেন দলীয় নেতাকর্মীরা। সুবর্ণচর উপজেলার বৈরাগী বাজারে চর আমান উল্লাহ ইউনিয়ন বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে এই গণসংযোগ ও মিছিলের আয়োজন করা হয়। গাজীপুর মহানগর কৃষক দলের পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি গঠন করায় আয়োজন করা হয়েছে আনন্দ শোভাযাত্রা। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে শুভেচ্ছা ও কৃতজ্ঞতা জানিয়ে এই র্যালির আয়োজন করে মহানগর কৃষক দল। বিকেলে গাজীপুরের চৌরাস্তা সড়কের কৃষি গেট থেকে শুরু হয়ে জয়দেবপুর বাজার বাস স্ট্যান্ড পর্যন্ত চলে এই শোভাযাত্রা। বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা মোহাম্মদ আব্দুল হালিম বলেছেন, জামায়াত নিয়মতান্ত্রিকভাবে পরিবর্তন চায়। সোনালী সুন্দর বাংলাদেশ গড়তে জামায়াত কাজ করছে। সকালে জয়পুরহাট জেলা জামায়াত আয়োজিত জেলা ইউনিট সভাপতিদের নিয়ে শহরের আরামনগর স্থানীয় আব্বাস আলী খান মিলনায়তনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। রংপুর প্রেস ক্লাব এলাকায় সচেতন নাগরিক সমাজের ব্যানারে রংপুর সমন্বিত শিশু পরিবারে শিশুদের শারীরিক নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন সমাবেশ হয়েছে। এতে বক্তারা বলেন, আগামী ২৪ ঘন্টার মধ্যে রংপুর সমন্বিত শিশু পুনর্বাসন কেন্দ্র থেকে নিখোঁজ ২ কিশোরীকে উদ্ধার সহ সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক অনিল চন্দ্র বর্মন সহ দোষীদের বিরুদ্ধে শাস্তি নিশ্চিত করা না হলে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে। বাগেরহাটের চিতলমারী উপজেলায় বিনামূল্যে ২ শতাধিক রোগীকে চিকিৎসা সেবা দেওয়া হয়েছে। চরবানিয়ারি ইউনিয়ন পরিষদে PKSF এর সহায়তায় কোডেক সমৃদ্ধি কর্মসূচির উদ্যোগে এই চিকিৎসা ক্যাম্পের আয়োজন করা হয়। মুন্সিগঞ্জের লৌহজংয়ে মরহুম হামিদুর রহমান সিনহা স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ হয়েছে। উপজেলার কলমা হাই স্কুল মাঠে ফাইনাল খেলায় অংশগ্রহণ করে কলমা ইউনিয়ন একাদশ বনাম হলদিয়া ইউনিয়ন একাদশ। প্রধান অতিথি ছিলেন মুন্সিগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক ও দি একমি ল্যাবরেটরিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মিজানুর রহমান সিনহা। পেনাল্টিতে ২-৩ গোলে হলদিয়া ইউনিয়ন একাদশকে পরাজিত করে কলমা ইউনিয়ন একাদশ চ্যাম্পিয়ন হয়। বাংলা ভিশন নিউজ ডেস্ক। সংবাদ শেষ করব ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরো একবার জানিয়ে। যথাসময়ে নির্বাচনের শিডিউল, সরকারের সাথে চলছে ফরমাল ইনফরমাল আলোচনা, জানিয়েছেন সিইসি। সামনে আশার আলো দেখা যাচ্ছে বলেছেন মির্জা ফখরুল। সংস্কার ছাড়া নির্বাচন হলে জন্ম নেবে দ্বিতীয় ফ্যাসিবাদ, মন্তব্য গোলাম পারভরের। কিছু ভাইরাসের সংক্রমণে বাড়ছে ডেঙ্গু, করোনা, জন্ডিস, ডায়রিয়া রোগী। স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ বিশেষজ্ঞদের। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সন্ধ্যা 7:30টায়। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnewsrainfo.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। ধন্যবাদ।